শতাব্দীর পর শতাব্দী ধরে উট সাফারি রাজস্থানের মরুভূমির জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। আজ এমনই দিনের একটি অভিজ্ঞতা আমি তোমাদের সাথে ভাগ করে নিতে চলেছি। থার ডেজার্টের ভিতরে এরকম ক্যামেল রাইড রাজস্থানে যদি প্ল্যান করছেন তাহলে এই প্ল্যান কিন্তু সাথে রাখবেনই। কি ভয়ঙ্কর জিপ সাফারি রে বাবা! যেখানে যাই আমরা ম্যাগি খাই। রাজস্থানের ভিডিও এবার শেষের পথে, আর লাস্ট বাট নট দ্য লিস্ট ফাইনাল পার্ট আমাদের রাজস্থানের বিশেষ আকর্ষণ, রাজস্থানের ঐতিহ্য, রাজস্থান মানুষ অ্যাকচুয়ালি যার জন্য আসে সেটা হচ্ছে থার ডেজার্ট। থার ডেজার্টে জিপ সাফারি বা ক্যামেল সাফারি যেটাই করব সেটা দেখাবো। রাজস্থানে যদি প্ল্যান করছেন তাহলে এই প্ল্যান কিন্তু সাথে রাখবেনই। আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম চুমা হেরিটেজ ক্যাম্প সম্পর্কে। ক্যাম্পিং লাইফের এক্সপিরিয়েন্স যদি করতে চান থার ডেজার্টের ভিতরে তাহলে এর চেয়ে ভালো কিছু আর হয় না। আর এবার আমরা যাচ্ছি সেই বিখ্যাত থার ডেজার্টের একদম মধ্যে, যেখানে হয় ক্যামেল রাইড, জিপ ক্যাম্প সাফারি বা আরও অন্যান্য কী অ্যাক্টিভিটিস রয়েছে সেটা গিয়ে দেখব। আর ক্যামেল রাইড বা থার ডেজার্টের জিপ সাফারি এটা নিয়ে বলে রাখি, আমাদের এর জন্য এখনও পর্যন্ত কিছু এক্সট্রা পে করতে হয়নি। এটা আমাদের হোটেলের সাথে ইনক্লুড ছিল। তো যেহেতু হোটেলের সাথে ইনক্লুড ছিল ওরা এখান থেকে নিয়ে যাবে। মোটামুটি আমরা এখন যে গ্রামটায় আছি সেই গ্রামটার নাম হচ্ছে স্যাম। একটা বিখ্যাত ডিউন আছে, তার নাম হচ্ছে স্যাম স্যান্ড ডিউনস। আর এই স্যাম গ্রামের পরেই কিন্তু মোটামুটি আমাদের লাস্ট ভিলেজ যদি বলা যেতে পারে তাহলে এটা স্যাম গ্রামই। এরপরে কিছু দূর গিয়ে পাকিস্তান বর্ডার শুরু হয়ে যায়। তো চলো, জঙ্গলের জিপ সাফারিতে তোমরা দেখলে শিমলিপাল ন্যাশনাল পার্কে, আর এবার দেখো যে মরুভূমির মতো জিপ সাফারি কেমন লাগে। হাই এভরিওয়ান, বৃষ্টি কথা নতুন আরেকটি ভিডিওতে তোমাদের আরও একবার বিগ ওয়েলকাম। এখন বিকেল ঠিক 4:30 বাজে আর আমরা বেরিয়ে পড়েছি সাফারির উদ্দেশ্যে। এখন হবে জিপ সাফারি, তারপরে হবে ক্যামেল সাফারি। আমাদের রিসর্টের ঠিক বাইরেই জিপগুলো দাঁড়িয়েছিল, কারণ অনেক ট্যুরিস্ট সাফারিতে যাবে। আমি আমার আগের ভিডিওতেই বলেছিলাম যে জিপ সাফারি এবং ক্যামেল সাফারি আমাদের রিসর্ট বুকিংয়ের সাথে ইনক্লুডেড ছিল। রিসর্ট থেকে আমাদের সাফারির জন্য দুটো টাইম দিয়েছিল, একটা হচ্ছে ভোরবেলা আর একটা হচ্ছে এইরকম ইভিনিং হওয়ার ঠিক আগেই। সকালে যেহেতু জয়সালমীরের সাইট সিনটা ছিল তার ভিডিও অলরেডি তোমরা চ্যানেলে পেয়ে গেছো, তাই আমরা টাইমটা সেট করেছিলাম এই বিকেলের টাইমটাতেই। আমরা আমাদের জিপে বসে পড়লাম এবং আমাদের যাত্রা শুরু হলো। মরুভূমি কথাটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে ধুধু করা চারিদিকে বালির মালভূমি। পাহাড় সমুদ্রে তো বেশ প্রায়ই যাওয়া হয়, কিন্তু মরুভূমির এমন রুক্ষ সৌন্দর্য দেখার সুযোগ সবসময় হয় না। জয়সালমীরে মরুভূমির মধ্যে থেকেও সেই দৃশ্যটা যেন খুঁজে পাচ্ছিলাম না। বরকে বলতেই বর বলল, দাঁড়াও, অপেক্ষা করো, সব দেখতে পাবে। এখন আমরা মরুভূমির সেই মেন রাস্তা ছেড়ে চলেছি একটা সরু রাস্তা দিয়ে, যেই রাস্তা দিয়ে খানিক দূর যাওয়ার পর আমরা পাবো সেই ধুধু করা মরুভূমি। তো আমরা বসে গেলাম জিপ সাফারিতে, আর এখান থেকে আমাদের জিপ সাফারি শুরু হলো। জিপটা মেন রাস্তা থেকে যখনই এই বালির রাস্তা ধরেছে তখন থেকেই জিপের জার্কিং প্রচণ্ডভাবে হচ্ছে। আমাদের গাড়ির চালক আমাদের তিনজনকেই বসে থাকতে দেখে বলল যে বসে থাকলে সেই মজাটা তো আমরা ফিল করতে পারবো না, তাই দাঁড়িয়ে থেকে দেখতে হবে সামনের বিশাল বালির সমুদ্রকে। আমার তো মন ওটাই চাইছিল। দাদা বলায় আমি সাথে সাথে উঠে দাঁড়িয়ে বললাম জিপে। তবে মরুভূমিতে অনুর্বর ভূপ্রকৃতির মধ্যে স্থিতিস্থাপক মরুভূমি উদ্ভিদ এবং প্রাণী জগৎকে বেড়ে উঠতে দেখা যায়। কঠোর মরুভূমির পরিস্থিতিতে বেঁচে থাকার জন্য অভিযোজিত হয়। ভ্রমণকারীরা স্থানীয় উদ্ভিদ প্রজাতির মুখোমুখি হতে পারেন, যেমন কাঁটাযুক্ত বাবলা গাছ, শক্ত গুল্ম, সাথে বিভিন্ন ধরনের মরুভূমি প্রাণী, যার মধ্যে রয়েছে হরিণ, মরুভূমি শেয়াল এবং রঙিন পাখির প্রজাতি। বিশেষ করে এই শীতকালে এখানে কিছু কিছু পাখি দেখতে পাওয়া যায়, যাযাবর পাখি। জিপ সাফারি বা ক্যামেল সাফারি সাধারণত ভোরবেলা বা এই সূর্যাস্তের সময়ই হয়ে থাকে, কারণ অন্যান্য সময় এত গরম থাকে, যেহেতু বালি তাড়াতাড়ি গরম হয়ে যায়, ওই জন্য আবহাওয়াটাও প্রচণ্ড গরম হয়ে থাকে। ওই জন্য বেস্ট টাইম সূর্যাস্ত এবং সূর্যোদয়ের কিছুটা আগে ও পরে। আমাদের জিপ অলরেডি অনেকটাই চলে এসেছে। আস্তে আস্তে সেই পাশে থাকা গাছপালাগুলো অনেক দূরে দূরে সরে গেছে।
আর এই বালির মধ্যে যখন গাড়িটার টার্নগুলো নিচ্ছিল না, তখন খুব জোরে জোরে নিচ্ছিল। অ্যাকচুয়ালি বালি ওইভাবে না নিলে ওঠাও যাবে না, কিন্তু আমাদের সাথে মাউনে ছিল যার একটু প্রবলেম হচ্ছিল জার্কিংয়ে, আমাদেরও হচ্ছিল, আমি তো দাঁড়িয়েই ছিলাম, আমার তো হাতেও লেগেছে, বাট খুব ভালো লাগছিল। ওই যে মেলায় যে ব্রেক ডান্স রাইডগুলো আমরা চড়ি, ঠিক সেই রকমই অভিজ্ঞতা হচ্ছিল আমাদের। কি ভয়ঙ্কর জিপ সাফারি রে বাবা, রীতিমতো আমি নাচছি এখানে দাঁড়িয়ে। একে বলে হচ্ছে ডুন ব্যাশিং। শুধুমাত্র ক্যামেরাটা বার করেই একটুখানি ভিডিও করেছি, কোনো ফোন বার করতে পারিনি পকেট থেকে, মানে ভয়ে বাড়ি করতে পারছিলাম না যদি পড়ে যায়, মানে এত জার্কিং হচ্ছে, মানে দেখতেই পাচ্ছ রীতিমতো নাচ করছি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। যাই হোক, ফোনে কোনো ফটো ভিডিও কিছু নেই, শুধুমাত্র ক্যামেরাটা দিয়ে রিস্ক নিয়ে ভিডিওগুলো করা। ইভেন দাঁড়িয়েও আছি আমি ভীষণ রিস্ক নিয়ে, দুবার আমি থুতনিতে বাড়িও খেয়েছি। এটা একদম পুরো থার মরুভূমির ভিতরে। শুধু যে এই জায়গাতেই ক্যামেল সাফারি বা জিপ সাফারি হয় এমন কিন্তু নয়, প্রত্যেকটা রিসর্টের পিছনের দিকে এই রকম ধুধু করা মরুভূমি রয়েছে, যেখানে সেসব নির্দিষ্ট রিসর্টের যে নির্দিষ্ট জিপগুলো থাকে সেগুলো করে নিয়ে যাওয়া হয়, যদি একসাথে বুকিং থাকে তবে, এবং এই রকম সাফারি করানো হয়। তবে হ্যাঁ, সাফারিগুলো একটু রিস্কি, কারণ যেহেতু বালির উপর দিয়ে পিক আপ নিতে হচ্ছে, তো একটু জার্কিং হচ্ছে আর একটু বেকায়দাই হচ্ছে। তো বয়স্ক মানুষ যাদের কোমরে বা হাতে পায়ে প্রবলেম আছে, তাদেরকে এই রকম সাফারিতে ওঠানোর আগে দুবার ভেবে নেবেন। রিসর্ট থেকে এই মিডলটাতে আসতে আমাদের সময় লাগলো 15 মিনিটস মতো। 10 মিনিট ধরে জিপ সাফারি করছি, যেহেতু জিপ সাফারি আমাদের ইনক্লুডেড ছিল, তো এটা করছি। তো যেখান থেকে আমরা ক্যামেল সাফারি করব, আমরা সেখানেই চলে এসেছি, মানে আমরাই চলে এসেছি ক্যামেলের কাছে রাইড করব বলে। এখানে আরও কিছু ট্যুরিস্ট আছে আমাদের রিসর্ট এবং আমাদের আশেপাশে, আর 2-3টে রিসর্টের ট্যুরিস্টই মেনলি এইখানটায় আসে। তো সবাই একই জায়গায় আছে, আমরা দূর থেকে দেখতে পেয়েছি ক্যামেলরা বসে আছে। তো চলো এখানেই আমরা নামবো আর ক্যামেল সাফারির এক্সপিরিয়েন্স গেইন করব। এই ভিডিওটাই এবারে রাজস্থানের ট্যুরের লাস্ট ভিডিও হতে চলেছে। এখনো পর্যন্ত আগের ভিডিওগুলো না দেখে থাকলে দেখতে পারো। আর এই ভিডিওটা যদি তুমি প্রথম দেখে থাকো আমার চ্যানেলের, তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আর যারা এতদিন ধরে আছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। একটু ডিস্ট্যান্স থেকেই আমরা ড্রোনটা উড়িয়েছিলাম, তো ড্রোনে কেমন লাগছে মরুভূমিটা তোমরা জানাও আমাকে। আর ফুল ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্ট সেকশনে আমাকে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। এখানে আসার পর আমাদের ড্রাইভার দাদাই ক্যামেল সাফারির ব্যবস্থাটা করে দিল। সকালে রাতে বেশ ঠান্ডা থাকলেও এখন ওয়েদার বেশ গরম, কারণ বালির জায়গায় চলে এসেছি, গরমই লাগছিল। যদিও আমরা সোয়েটার ক্যারি করছিলাম, কিন্তু সেটা পরের বোঝা হয়ে গেছিলো, সেটা কোথায় রাখবো বুঝতে পারছিলাম না। এখানেই একটা চায়ের দোকান ছিল, সেখানে সোয়েটারগুলো রেখে আমরা ক্যামেল রাইডে উঠে গেলাম। আমাদের উট চালকই উটে কিভাবে চড়তে হবে এবং নামতে হবে, কিভাবে জিন ধরে রাখতে হবে এবং জরুরি পরিস্থিতিতে কি করতে হবে সবই আগে থেকে বলে দিয়েছিল। আমরা 2টো উট নিয়েছিলাম, একটা উটে আমি মামুনি আর একটা উটে রাজ একা ছিল। তো আমরা এখন যাচ্ছি ক্যামেল রাইডে, 2টো ঘোড়ায় 3 জন। আমার তো খুবই ভয় লাগছে। সময় তখন বিকেল 5:10-15 হবে। আমরা শুরু করলাম ক্যামেল রাইড। উটে চড়ে থর মরুভূমির মনোমুগ্ধকর বিস্তৃতিতে যাত্রা শুরু হলো। উটের চলার ছন্দময় দোলনা আমাদের ঢেউ খেলানো বালির টিলা পেরিয়ে নিয়ে যাচ্ছে, যা মরুভূমির এক অনন্য দৃশ্য উপস্থাপনা করে। যখন আমরা বালুকাময় ভূখণ্ড অতিক্রম করে চলেছি, তখন আমরা নগর জীবনের কোলাহল থেকে বেশ অনেক দূরে। উটের ধীর গতি মরুভূমির পরিবেশের প্রাকৃতিক সৌন্দর্য এবং নির্জনতা উপলব্ধি করার জন্য বেশ ভালো একটা সুযোগ এনে দেয়। থার ডেজার্টের ভিতরে এরকম ক্যামেল রাইড আপনারা যদি আসেন তো অবশ্যই করবেন। সুউচ্চ বালির টিলা যত দূর চোখ যায় তত দূর প্রসারিত। নীল আকাশের বিপরীতে এক বিস্ময়কর পটভূমি তৈরি করেছে। অনুর্বর মাটিতেও জন্ম নিয়েছে কিছু কাঁটাযুক্ত গাছপালা। রাজস্থানে প্ল্যান হওয়ার পর থেকে জয়সালমীরে এসে তারপর থেকে শুধুমাত্র এই মুহূর্তটারই অপেক্ষায় ছিলাম, কেননা এটাই আমাদের প্রথম মরুভূমি দেখা। উটকে বলা হয় মরুভূমির জাহাজ। সত্যিই তো, এতটা পথ পাড়ি দিচ্ছে বালির সমুদ্রে। শুধুমাত্র জিপ সাফারি নয়, ক্যামেল সাফারি নয়, এখানে এসে আপনি এক্সপিরিয়েন্স করতে পারেন বাইক সাফারিরও। বাইক মিন্স 4 হুইলার যে বাইকগুলো, ওটা তো খুবই অ্যাডভেঞ্চারাস রাইড একটা। 4x4 গাড়ি ছাড়া
থার ডেজার্টে কিন্তু আসার চিন্তা ভাবনাও করবেন না। থার, ফরচুনার, জিপ, এছাড়া কিন্তু এখানে কোনো রকম কোনো পরিস্থিতি নেই, যা বিভৎস রাস্তা। সবাই এখানে ওখানে যায় সূর্যোদয় দেখতে। কোনোদিন আপনি সূর্যাস্ত দেখেছেন? আর তাও যদি এরকম মরুভূমির বুকে হয়। সত্যি এই দিনটা ছিল আমাদের কাছে খুবই মেমোরেবল একটা দিন, যেখানে সূর্যাস্তটা আমরা এত সুন্দর করে উপভোগ করেছি। খেয়াল করলেন সামনে দিয়ে চলে গেল সেই 4 হুইলার বাইক। এখানে উট বাবা জীবন নিজের কাঁধে করে বেশ অনেকটা ঘোরালো, প্রায় 20 মিনিট মতো। আপনার রিসর্টের সাথে যদি ইনক্লুডেড না থাকে, আপনি আলাদা করেও এগুলো হায়ার করতে পারেন। 1200 থেকে 1500-র মধ্যে আপনি পেয়ে যাবেন ক্যামেল রাইড। শুধুমাত্র এখানে এসেই যে করতে হবে এমন নয়, আপনি রাজস্থানের বিভিন্ন জায়গায় দেখবেন ক্যামেল রাইড করার জন্য আপনাকে বলছে। ইচ্ছা হলে ট্রাই করতে পারেন। যেখানে যাই আমরা ম্যাগি খাই, মরুভূমি তো ম্যাগি খাচ্ছি পাহাড়ের মতোই। সবসময় পাহাড়ি কেন ম্যাগি খাবো? একটা ম্যাগি 80 টাকা। ক্যামেল রাইড করে এই দোকানটাতে এসে বসলাম, যেখানে আমাদের সোয়েটার এবং লাগেজগুলো রেখে গিয়েছিলাম। এখানে এসে একটু ম্যাগি খেলাম, একটু জলও খেলাম। আর এখানে স্থানীয় কিছু মানুষজন ছিল যারা এখানে এসে আমাদের গান শোনালো, নাচ দেখালো। তো সেগুলোও দেখছিলাম, বেশ ভালো লাগছিল। ওখানকার ট্র্যাডিশনাল কিছু জিনিসপত্র বা কালচার, রাজস্থানের এই মরুভূমির মধ্যে যে অ্যারাবিয়ান একটা কালচার আছে, সেগুলো পরিষ্কার ফুটে উঠছিল তাদের মধ্যে। এখানে প্রায় সন্ধ্যা পর্যন্তই থাকতে দেয়, কিন্তু সন্ধ্যা নামার এখনও প্রায় অনেকক্ষণ বাকি আছে, 8 ঘন্টার মতো। আমরা প্রায় 1.5 ঘন্টা ছিলাম। এবার হোটেলের দিকে যাচ্ছি। থার মরুভূমি ডেজার্ট সাফারি এখানেই শেষ হলো। রাজস্থান আসলে এই এক্সপিরিয়েন্সটা তো করতেই হবে, এছাড়া কোনো উপায় নেই। তো আজকে ভিডিও এই পর্যন্তই। আর রাজস্থানের পর্ব এখানেই শেষ হলো। ফেরার সময়ও জার্কিং হতে হতে আমি দাঁড়িয়েই ফিরেছি। যাই হোক, রাজস্থানের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে খুব শীঘ্রই নতুন স্বাদের ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত টাটা।